Prime Report 24. আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা আক্তার। প্রাইম রিপোর্ট 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। ইরান যুদ্ধের মধ্যে তেল বিক্রিতে রাশিয়ার আয় বেড়ে দ্বিগুণ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির উচ্চ মূল্য নিয়ন্ত্রণে রাখতে মস্কোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করায় মার্চ মাসে রাশিয়ার তেল রপ্তানি আয় প্রায় দ্বিগুণ বেড়েছে। বিশ্ববাজারে কমল তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফায় শান্তি আলোচনার আশায় জ্বালানি সরবরাহে বিঘ্নের আশঙ্কা কিছুটা কমায় মঙ্গলবার 14 এপ্রিল বিশ্ববাজারে তেলের দাম কমেছে। আন্তর্জাতিক বাজারের মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় 1% কমে ব্যারেল প্রতি $98.40 নেমেছে। কিমের তদারকিতে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার একটি নৌ-বিধ্বংসী জাহাজ ডেস্ট্রয়ার থেকে নতুন ধরনের কৌশলগত ক্রুজ মিসাইল ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। এর তদারকি করেছেন দেশটির নেতা কিম জং উন। মঙ্গলবার 14 এপ্রিল উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে। যে কারণে ভেঙে গেল যুক্তরাষ্ট্র ইরান সংলাপ। পাকিস্তানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সপ্তাহান্তের বৈঠকে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মতবিরোধী প্রধান অচলাবস্থা হিসাবে সামনে এসেছে। দ্য নিউ ইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 20 বছরের জন্য স্থগিত করার প্রস্তাব দিলেও তেহরান এতে সম্মত নয়। মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় চীনা প্রেসিডেন্টের 4 প্রস্তাব। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে শান্তি ও স্থিতিশীলতা জোরদার করতে 4 দফা প্রস্তাব তুলে ধরেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই প্রস্তাব এমন এক সময়ে এসেছে যখন জাতিসংঘ ও ইসরায়েল এর ইরান বিরোধী পদক্ষেপে অঞ্চল জুড়ে উত্তেজনা বেড়েছে। পাকিস্তানে 3 শতাধিক শিশু এইচআইভিতে আক্রান্ত, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। পাকিস্তানের 8 বছরের শিশু মোহাম্মদ আমিনের মৃত্যুর দৃশ্য আজও তার মার মনে গেঁথে আছে। তীব্র জ্বরে কাতর আমিন বৃষ্টিতে গিয়ে শুয়ে থাকতে চাইত। যন্ত্রণায় ছটফট করতে থাকা আমিনের মৃত্যুর ঠিক আগে জানা যায় সে এইচআইভি আক্রান্ত। অবাক বিষয়, তার পরিবারের অন্য কারও এই রোগ নেই। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। ইরান যুদ্ধের মধ্যে তেল বিক্রিতে রাশিয়ার আয় বেড়ে দ্বিগুণ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির উচ্চ মূল্য নিয়ন্ত্রণে রাখতে মস্কোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করায় মার্চ মাসে রাশিয়ার তেল রপ্তানি আয় প্রায় দ্বিগুণ বেড়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বা আইইএ এর সাম্প্রতিক তথ্যমতে গত মাসে রাশিয়ার তেল ও পরিশোধিত পণ্য রপ্তানি প্রতিদিন ৭১ লাখ ব্যারেলে পৌঁছেছে, যার ফলে দেশটির আয় দাঁড়িয়েছে $১,৯০০ কোটি। যদিও গত ফেব্রুয়ারি মাসে এই আয়ের পরিমাণ ছিল উল্লেখযোগ্যভাবে কম। সংস্থাটি জানিয়েছে, ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর নানা নিষেধাজ্ঞা থাকলেও সম্প্রতি যুক্তরাষ্ট্র সমুদ্র পথে থাকা রুশ তেল ক্রয়ের ক্ষেত্রে কিছুটা ছাড় দিয়েছে। এর ফলে রাশিয়ার অপরিশোধিত তেলের উৎপাদনও গত মাসে বেড়ে প্রতিদিন গড়ে 89.6 লাখ ব্যারেলে দাঁড়িয়েছে। এর আগে কঠোর নিষেধাজ্ঞার কারণে রাশিয়াকে অনেক কম দামে তেল বিক্রি করতে হতো, কিন্তু বর্তমানে এই ছাড়ের সুযোগে তারা বাজারের স্বাভাবিক দামের কাছাকাছি মূল্যে তেল বিক্রি করতে পারছে। এর ফলে 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর ফেব্রুয়ারি মাসে দেশটির আয় সর্বনিম্ন পর্যায়ে নামলেও মার্চ মাসে তা ফের বড় ব্যবধানে ঘুরে দাঁড়িয়েছে। তবে আয়ের এই উল্লম্ফন সত্ত্বেও রাশিয়ার জ্বালানি খাতের ভবিষ্যৎ নিয়ে কিছুটা শঙ্কা প্রকাশ করেছে আইইএ। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বাল্টিক ও কৃষ্ণসাগরীয় বন্দর এবং তেল শোধনাগারগুলো বারবার ক্ষতিগ্রস্ত হওয়ায় নিকট ভবিষ্যতে উৎপাদন বাড়ানো মস্কোর জন্য কঠিন হতে পারে।
এছাড়া ড্রুজ বা পাইপলাইনের ওপর হামলার কারণে হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় তেল সরবরাহ এখনও বন্ধ রয়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাতের জেরে তেলের আকাশচুম্বী দাম বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে শুরু করেছে। আইইএ সতর্ক করে দিয়ে বলেছে, উচ্চ মূল্য এবং জ্বালানি সংকটের কারণে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বজুড়ে তেলের চাহিদা ব্যাপক হারে কমে যেতে পারে। বিশেষ করে গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। যদি আগামী মে মাসের মধ্যে এই নৌপথ পুনরায় সচল না হয়, তবে 2020 সালের করোনা মহামারীর পর তেলের চাহিদাতে এবারই সবচেয়ে বড় ধস নামার আশঙ্কা করা হচ্ছে। সূত্র টিআরটি ওয়ার্ল্ড। বিশ্ববাজারে কমল তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফায় শান্তি আলোচনার আশায় জ্বালানি সরবরাহে বিঘ্নের আশঙ্কা কিছুটা কমায় মঙ্গলবার 14 এপ্রিল বিশ্ববাজারে তেলের দাম কমেছে। আন্তর্জাতিক বাজারের মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় 1% কমে ব্যারেল প্রতি 98.40 ডলারে নেমেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া তেলের দাম 1.7% কমে 97.40 ডলারে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সম্ভাব্য একটি চুক্তি নিয়ে তেহরান ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করেছে। এর আগে সপ্তাহান্তে দুই পক্ষের আলোচনায় সমঝোতা না হওয়ার পর ট্রাম্প ইরানের বন্দরগুলোতে অবরোধের নির্দেশ দিলে তেলের দাম ব্যারেল প্রতি $100 উপরে উঠে যায়। সোমবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি বলতে পারি ওরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, তারা খুবই একটি চুক্তি করতে চায়। অন্যদিকে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরান 5 বছর পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করার প্রস্তাব দিয়েছিল, তবে যুক্তরাষ্ট্র 20 বছরের জন্য তা বন্ধ রাখার দাবি জানিয়ে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্র পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখার বিষয়ে বিভিন্ন প্রস্তাব বিনিময় করলেও এখনও চূড়ান্ত সমঝোতা থেকে অনেক দূরে রয়েছে। তবে আলোচনা থেকে বোঝা যায় শান্তি চুক্তির একটি সম্ভাবনা এখনও রয়েছে এবং সামনেই সরাসরি আরেক দফা বৈঠক হতে পারে। এদিকে অস্ট্রেলিয়ার জেমস কুক ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক জিয়া ইয়াং বলেন, ট্রাম্পের মন্তব্যকে উত্তেজনা কমার সম্ভাবনার ইঙ্গিত হিসেবে দেখা যেতে পারে। তিনি আরও বলেন, সোমবার দামের বড় উত্থানের পর ব্যবসায়ীরা স্বল্প মেয়াদী সমন্বয় করায় তেলের দাম কিছুটা কমেছে। বাজার এখন নজর রাখছে তেহরান তার পারমাণবিক কর্মসূচি স্থগিত করবে কিনা। এমন সিদ্ধান্ত নিলে তা উল্লেখযোগ্যভাবে উত্তেজনা কমাতে পারে বলে মনে করেন ইয়াং। তবে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা এর প্রধান ফাতি বিরল সতর্ক করে বলেছেন, বর্তমান তেলের দাম মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রকৃত গুরুত্ব পুরোপুরি প্রতিফলিত করছে না। তিনি বলেন, এপ্রিল মাস মার্চের চেয়েও খারাপ হতে পারে, কারণ মার্চে আমরা যে তেল পেয়েছি সেগুলো সংকট শুরুর আগেই পাঠানো হয়েছিল, কিন্তু এপ্রিলে নতুন করে কিছুই পাঠানো হচ্ছে না। তার মতে এই বিঘ্ন যত দীর্ঘস্থায়ী হবে, সমস্যাও তত বেশি গুরুতর হয়ে উঠবে। তথ্যসূত্র বিবিসি। কিমের তদারকিতে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার একটি নৌ-বিধ্বংসী জাহাজ ডেস্ট্রয়ার থেকে নতুন ধরনের কৌশলগত ক্রুজ মিসাইল ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। এর তদারকি করেছেন দেশটির নেতা কিম জং উন। মঙ্গলবার 14 এপ্রিল উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA জানায়, ক্ষেপণাস্ত্র পরীক্ষাগুলো গত রোববার 12 এপ্রিল চালানো হয়। এটি সাম্প্রতিক সময়ে দেশটির ধারাবাহিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণেরই অংশ। KCNAর প্রতিবেদন অনুযায়ী দুটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ৭৯০০ সেকেন্ডের বেশি, প্রায় 2 ঘণ্টারও বেশি সময় আকাশে উড়েছিল। অন্যদিকে যুদ্ধজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো উড়েছে প্রায় 2000 সেকেন্ড বা 33 মিনিটের মতো। KCNA আরও জানায়, ক্ষেপণাস্ত্রগুলো কোরীয় পশ্চিম সাগরের ইয়েলো সি বা পিত সাগরের আকাশে নির্ধারিত কক্ষপথ ধরে উড়ে যায় এবং অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। উত্তর কোরিয়ার নৌবহরে থাকা 5000 টনের দুটি শক্তিশালী ডেস্ট্রয়ারের একটি চোই হিয়ান থেকে এই পরীক্ষাগুলো চালানো হয়। কিম জং উন তার দেশের নৌ ক্ষমতা বাড়ানোর লক্ষ্য নিয়ে গত বছর এই জাহাজ দুটি উদ্বোধন করেছিলেন। KCNAর প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, যুদ্ধজাহাজ থেকে উৎক্ষেপণের পর একটি ক্ষেপণাস্ত্র ধোঁয়া ও লেলিহান শিখা ছড়িয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে। অন্য একটি ছবিতে দেখা যায়, কিম জং উন নৌ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে দূর থেকে এই পরীক্ষা পর্যবেক্ষণ করছেন।
বার্তা সংস্থাটি আরও জানায়, কিম জং উনকে বর্তমানে নির্মাণাধীন আরও 2টি ডেস্ট্রয়ারের অস্ত্র সম্পর্কে আজ মঙ্গলবার অবহিত করা হয়েছে এবং তিনি এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছেছেন। কিম তার সেনাবাহিনীর কৌশলগত সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন। তিনি আবারও জোর দিয়ে বলেন, দেশের পারমাণবিক সক্ষমতা শক্তিশালী করাই এখন উত্তর কোরিয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। যে কারণে ভেঙে গেল যুক্তরাষ্ট্র ইরান সংলাপ। পাকিস্তানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সপ্তাহান্তের বৈঠকে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মতবিরোধী প্রধান অচলাবস্থা হিসাবে সামনে এসেছে। দ্য নিউ ইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ২০ বছরের জন্য স্থগিত করার প্রস্তাব দিলেও তেহরান এতে সম্মত নয়। ইসলামাবাদে অনুষ্ঠিত এ আলোচনায় দুই দেশ প্রস্তাব আদান-প্রদান করলেও চুক্তির মেয়াদ নিয়ে বড় ধরনের ব্যবধান থেকেই যায়। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ২০ বছরের শর্তে অনড় থাকায় ইরানের প্রস্তাব প্রত্যাখ্যাত হয়। যদিও বিশ্লেষক ইয়ান ব্রেমার মনে করেন, শেষ পর্যন্ত প্রায় ১২.৫ বছরের একটি সমঝোতায় পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। সংলাপ চলছে, উত্তেজনাও বাড়ছে। এই বৈঠকটি ১ দশকের বেশি সময় পর দুই দেশের প্রথম সরাসরি উচ্চ পর্যায়ের যোগাযোগ এবং ইরানের বিপ্লবের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ সংলাপ হিসাবে বিবেচিত হচ্ছে। যদিও আলোচনা চূড়ান্ত চুক্তি ছাড়াই শেষ হয়, কর্মকর্তারা জানিয়েছেন সংলাপ এখনও চলমান। ইতোমধ্যে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্র সামরিক অবরোধ শুরু করেছে, যা সাম্প্রতিক যুদ্ধবিরতিকে ঝুঁকির মুখে ফেলেছে। দ্বিতীয় দফা বৈঠকের প্রস্তুতিও চলছে বলে জানা গেছে। আলোচনার ভেতরের চিত্র। ইসলামাবাদের সেরেনা হোটেলে প্রায় ২০ ঘণ্টা ধরে চলে এই আলোচনা। পারমাণবিক ইস্যুর পাশাপাশি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং নিরাপত্তা নিশ্চয়তা ছিল গুরুত্বপূর্ণ বিষয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগজি আলোচনায় যুক্তরাষ্ট্রের ওপর অবিশ্বাসের কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, জেনেভায় পূর্ববর্তী বৈঠকে কূটনৈতিক প্রক্রিয়া চলাকালে হামলা না করার প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে তা ভঙ্গ করা হয়েছে। প্রায় চুক্তির কাছাকাছি গিয়েও ভাঙন। আলোচনায় প্রায় ৮০% অগ্রগতি হয়েছিল, কিন্তু চুক্তির পরিধি, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে মতবিরোধী শেষ পর্যন্ত অচলাবস্থা তৈরি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পাকিস্তানের সেনাপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রী হস্তক্ষেপ করে বিরতির ব্যবস্থা করেন। মূল বিরোধ কোথায়? যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ না দেওয়া। অন্যদিকে ইরানের প্রধান উদ্বেগ যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির ওপর আস্থার অভাব। এই দ্বিমুখী সন্দেহই আলোচনার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সামনে কি? এখনও চূড়ান্ত সমঝোতা না হলেও যোগাযোগ অব্যাহত রয়েছে। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান আলোচনায় আগ্রহ দেখিয়েছে। হোয়াইট হাউসও বলেছে, তাদের অবস্থান অপরিবর্তিত। ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। সব মিলিয়ে অচলাবস্থা সত্ত্বেও কূটনৈতিক পথ এখনও খোলা রয়েছে এবং ভবিষ্যতে একটি সমঝোতার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় চীনা প্রেসিডেন্টের ৪ প্রস্তাব। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে শান্তি ও স্থিতিশীলতা জোরদার করতে ৪ দফা প্রস্তাব তুলে ধরেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই প্রস্তাব এমন এক সময়ে এসেছে যখন জাতিসংঘ ও ইসরায়েল এর ইরান বিরোধী পদক্ষেপে অঞ্চল জুড়ে উত্তেজনা বেড়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রস্তাবগুলো প্রকাশ করেন। প্রেসিডেন্ট শি ৪টি মূল নীতির ওপর জোর দিয়েছেন। প্রথমত, শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা। তিনি বলেন, উপসাগরীয় দেশগুলো পরস্পরের ঘনিষ্ঠ প্রতিবেশী, তাই তাদের মধ্যে সহযোগিতা ও পারস্পরিক আস্থা বাড়ানো জরুরি। একই সঙ্গে একটি টেকসই ও সমন্বিত আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান জানান তিনি। দ্বিতীয়ত, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা। শি জিনপিং জোর দিয়ে বলেন, প্রতিটি দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা সম্মান করা আবশ্যক, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে। তৃতীয়ত, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা। তিনি জাতিসংঘকে কেন্দ্র করে আন্তর্জাতিক ব্যবস্থা বজায় রাখা এবং আন্তর্জাতিক আইন ও সনদের নীতিগুলো অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। চতুর্থত, উন্নয়ন ও নিরাপত্তার ভারসাম্য বজায় রাখা। তার মতে, নিরাপত্তা উন্নয়নের ভিত্তি এবং উন্নয়ন নিরাপত্তাকে শক্তিশালী করে।
এ লক্ষ্যে চীন উপসাগরীয় দেশগুলোর সঙ্গে উন্নয়ন সহযোগিতা বাড়াতে আগ্রহী। হরমুজ প্রণালী ও তেল পরিবহন ইস্যু। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার মধ্যেই একটি চীনা তেলবাহী জাহাজ মার্কিন নৌ অবরোধ অতিক্রম করেছে বলে জানিয়েছে রয়টার্স। রিচ স্ট্যারি নামের এই জাহাজটি অবরোধ শুরুর পর প্রথমবারের মতো উপসাগর ছেড়ে বেরিয়ে যায়। জাহাজটির মালিক সাংহাই ভিত্তিক একটি শিপিং কোম্পানি, যা আগে ইরানের সঙ্গে বাণিজ্যের কারণে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়ে। এটি সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে তেল সংগ্রহ করেছিল। একই সঙ্গে মুরলি কিষান নামের আরেকটি জাহাজ প্রণালীতে প্রবেশ করছে বলেও জানা গেছে, যা শিগগিরই ইরাক থেকে অপরিশোধিত তেল তুলতে পারে। চীন ইরান তেল বাণিজ্য। তথ্য অনুযায়ী চায়না ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা। দেশটি ইরানের মোট তেল রপ্তানির প্রায় ৮০% আমদানি করে। শিপিং ডেটা সংস্থাগুলোর হিসাব বলছে, গত বছর চীন প্রতিদিন গড়ে প্রায় ১৩,৮০,০০০ ব্যারেল ইরানি তেল কিনেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে চীনের এই প্রস্তাব কূটনৈতিক সমাধানের একটি নতুন দিক নির্দেশনা হিসেবে দেখা হচ্ছে, যদিও বাস্তব পরিস্থিতি এখনও বেশ জটিল রয়ে গেছে। পাকিস্তানে ৩ শতাধিক শিশু এইচআইভিতে আক্রান্ত, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। পাকিস্তানের ৮ বছরের শিশু মোহাম্মদ আমিনের মৃত্যুর দৃশ্য আজও তার মার মনে গেঁথে আছে। তীব্র জ্বরে কাতর আমিন বৃষ্টিতে গিয়ে শুয়ে থাকতে চাইত। যন্ত্রণায় ছটফট করতে থাকা আমিনের মৃত্যুর ঠিক আগে জানা যায় সে এইচআইভি আক্রান্ত। অবাক বিষয়, তার পরিবারের অন্য কারও এই রোগ নেই। আমিনের ১০ বছর বয়সী বোন আসমাও এখন একই ভাইরাসের জীবাণু বহন করছে। ভাইয়ের কবরের পাশে দাঁড়িয়ে সে মৃত ভাইয়ের কথা মনে করে চোখের পানি ফেলে। পাকিস্তানের তৌনাসা শহরে এমন করুণ গল্প এখন শত শত পরিবারের। কারণটাও বেশ অবাক করার মতো। ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবরের মধ্যে সেখানে অন্তত ৩৩১ জন শিশু এইচআইভিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এবং অনেকে মারাও গিয়েছে। এক অনুসন্ধানে দেখা গেছে, তৌনাসার তহসিল হেডকোয়ার্টার হাসপাতাল থেকেই এই সংক্রমণের সূত্রপাত হতে পারে। হাসপাতাল কর্তৃপক্ষ সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর নীতির কথা বললেও গোপন পর্যবেক্ষণে ভয়াবহ অনিয়ম ধরা পড়ে। দেখা যায় ব্যবহৃত সিরিঞ্জ আবার ব্যবহার করে ওষুধ নেওয়া হচ্ছে, ফলে ওষুধের শিশিতে জীবাণু মিশে যাচ্ছে এবং তা থেকে অন্য শিশুদের শরীরে ভাইরাস ছড়িয়ে পড়ছে। এছাড়া একই ভায়েল থেকে একাধিক শিশুকে ইনজেকশন দেওয়া, গ্লাভস ছাড়া রোগী স্পর্শ করা, এমনকি জামার ওপর দিয়েই সুই ফোটানোর মতো ঘটনাও বারবার দেখা গেছে। ব্যবহৃত সুই সিরিঞ্জও অবহেলায় ছড়িয়ে ছিটিয়ে রাখা হচ্ছিল। বিশেষজ্ঞদের মতে এই ধরনের অনিয়ম সরাসরি সংক্রমণের ঝুঁকি বাড়ায়। তারা জানান, সিরিঞ্জের ভেতরে আগের রোগীর রক্ত বা ভাইরাস থেকে গেলে তা অন্য দেহে ছড়িয়ে পড়তে পারে। একই সঙ্গে পাকিস্তানে অপ্রয়োজনীয়ভাবে বেশি ইনজেকশন ব্যবহারের প্রবণতা এবং হাসপাতালগুলোতে সরঞ্জামের ঘাটতিও এই পরিস্থিতির জন্য দায়ী। একজন চিকিৎসক প্রথম এই অস্বাভাবিক সংক্রমণ লক্ষ্য করেন যখন তার কাছে আসা বহু শিশুর এইচআইভি রিপোর্ট পজিটিভ আসে, যাদের বেশিরভাগই ওই হাসপাতালে চিকিৎসা নিয়েছিল। এমনকি একজন অভিভাবক নার্সদের একই সিরিঞ্জ ব্যবহার করতে দেখে বাধা দিলেও তাকে গুরুত্ব দেওয়া হয়নি। যদিও হাসপাতালের বর্তমান প্রধান এসব অভিযোগ অস্বীকার করেছেন, অতীতে একই অভিযোগে একজন কর্মকর্তাকে বরখাস্ত করা হলেও পরে তাকে আবার অন্যত্র নিয়োগ দেওয়া হয়েছে। এর আগেও পাকিস্তানে একই ধরনের ঘটনা ঘটেছে। ২০১৯ সালে সিন্ধুর রাতোদেরো শহরে প্রায় ১৫০০ শিশু এইচআইভিতে আক্রান্ত হয়। সম্প্রতি করাচির একটি সরকারি হাসপাতালেও বহু শিশুর সংক্রমণের খবর পাওয়া গেছে। সরকারি তথ্য অনুযায়ী তৌনাসার অর্ধেকের বেশি সংক্রমণের পেছনে দূষিত সুই দায়ী। এদিকে সামাজিক কুসংস্কার ও ভয়ের কারণে আক্রান্ত শিশুদের সমাজ থেকে দূরে রাখা হচ্ছে। আসমাও সেই বৈষম্যের শিকার। বন্ধুরা আর তার সঙ্গে খেলতে আসে না। তবুও আসমার স্বপ্ন, সে বড় হয়ে একজন চিকিৎসক হবে, যে কখনোই অবহেলা করে কোনো শিশুর ক্ষতি করবে না। কিন্তু দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা সেই স্বপ্নকে কঠিন বাস্তবতার মুখে ঠেলে দিচ্ছে। সূত্র, বিবিসি।